আমরা আয়নিক কম্পাউন্ডস আর কোভ্যালেন্ট কম্পাউন্ডসের ক্যারেক্টারিস্টিকের ডিফারেন্সগুলো পড়ছিলাম। তো আমরা 6টা পয়েন্ট অলরেডি পড়ে ফেলেছি। 6th পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, সলিবিলিটি। এবং লাস্ট পয়েন্ট এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রেট অফ রিয়াকশন দ্যাট ইনভলভ আয়নিক কম্পাউন্ড অ্যান্ড রেট অফ রিয়াকশন দ্যাট ইনভলভ কোভ্যালেন্ট কম্পাউন্ডস। তাহলে কোনো একটা রিয়াকশন, ভাগটাতে আমি পরে আসছি, সে এ অ্যারো প্রোডাক্ট বা এ অ্যারো বি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত হচ্ছে, এটা সম্পর্কে দুটো ভাইটাল প্রশ্ন থাকবে। নাম্বার 1 কোশ্চেন ইজ যে whether it will occur or not, বিক্রিয়াটি আদৌ ঘটবে কিনা। if the answer is yes, then at what rate it will occur। অর্থাৎ কোনো একটা ফেনোমেনা, সেটা ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, সেটা কেমিক্যাল চেঞ্জ হতে পারে, সেটা আদৌ ঘটবে কি না সেটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেয় থার্মোডাইনামিক্স। আর যদি থার্মোডাইনামিক্স বলে যে হ্যাঁ এটা ঘটবে, ইফ থার্মোডাইনামিক্স অ্যালাউজ দ্য phenomena to happen, then another question comes that at what rate it will happen. So this answer is given by the branch of science which is called the chemical kinetics. ঠিক আছে, তাহলে আমার চ্যানেলে গিয়ে কেমিক্যাল কাইনেটিক্স প্লেলিস্টের মধ্যে তোরা এন্টার জিনিসটাই পেয়ে যাবি। সেখানে গিয়ে তুই রেট কাকে বলে চাইলে দেখতে পারিস, এবং রেটকে কী করে এক্সপ্রেস করা হয়, কিভাবে মেজার করা হয়, সবটা ডিটেলসে বলা আছে। তো এখন একটুখানি আমরা বলে দেব ইন্ট্রোডাকশন, ডিটেলসে ঢুকবো না, যে রেট একটা রিয়াকশানে কখন অ্যাপিয়ার করে। আমরা একটা রিয়াকশানের এনার্জি প্রোফাইল ডায়াগ্রামকে এরকমভাবে আঁকতে পারি। অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করবে রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, আর এইটা রিপ্রেজেন্ট করবে প্রোডাক্ট। এটা হচ্ছে এনার্জির অ্যাক্সিস। অর্থাৎ রিয়াক্ট্যান্টের যে এনার্জি, তার থেকে এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের এনার্জি কম। সবসময় এটা নাও হতে পারে, আমি এমনও পেতে পারি যে রিয়াক্ট্যান্টের এনার্জির তুলনায় প্রোডাক্টের এনার্জি বেশি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি কম, এখানে দেখতে পাচ্ছি রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি। কিন্তু দুটো জিনিস একটা কমন, সেই কমন টার্মটা হচ্ছে যে দুজনকে কিন্তু একটা ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে, ব্যারিয়ারটা ক্রস করতেই হবে। তারপর ব্যারিয়ার ক্রস করার পর সেটা রিয়াক্ট্যান্টের থেকেও বেশি স্টেবল হতে পারে, এনার্জি কম মানে বেশি স্টেবল। আবার ব্যারিয়ারটা ক্রস করার পর প্রোডাক্টটা দেখা যেতে পারে যে রিয়াক্ট্যান্টের থেকে কম স্টেবল, অর্থাৎ ওর এনার্জি বেশি। এবার এটার ক্ষেত্রে কি হয়, রিয়াক্ট্যান্টের এনার্জি লেভেলটা হচ্ছে এইটা, আর প্রোডাক্টের এনার্জি লেভেলটা হচ্ছে এটা। তাহলে এই পরিমাণ এনার্জি কি হবে, বেরিয়ে চলে আসবে। তাহলে এনার্জি যদি রিলিজ হয় তাহলে আমরা কি বলেছি, ডেল এইচ ইকুয়ালস টু নেগেটিভ। তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, তাপমোচী বিক্রিয়া। আর এখানে রিয়াক্ট্যান্টের এনার্জি লেভেলটা হচ্ছে এইটা,
প্রোডাক্টটা হায়ার এনার্জিতে বিলং করছে, তাহলে এতটা পরিমাণ এনার্জি নেট এখানে অ্যাবজর্পশন হবে, এনার্জি এখানে ঢুকবে, তাই ডেল এইচটা কত, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে আমি বলতে পারি যে তাপ বেরিয়ে আসবে, তাপ বেরিয়ে আসবে বলবো, তার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ডেল এইচ ইকুয়ালস টু নেগেটিভ। আর এখানে বলবো তাপ ঢুকছে, হিট ইজ বিং অ্যাবজর্বড ইন দিস সিস্টেম, আর ডেল এইচটা বলবো পজিটিভ, এটা আরেকটা রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, এটা তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা তাপ বর্জন করবে না নেবে, শোষণ করবে, সেটা বিক্রিয়া টু বিক্রিয়া ভ্যারি করবে। কোনো বিক্রিয়াতে তাপ শোষণ করবে, কোনো বিক্রিয়াতে তাপ বর্জন করবে, কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে এই পাহাড়টা পেরোতেই হবে। সো রিয়াকশন মে বি এক্সোথার্মিক, মে বি এন্ডোথার্মিক, হিট মে বি released or absorbed in any chemical reaction, but in every cases it has to cross this barrier, otherwise there will be no product. এই ব্যারিয়ারটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের যে অ্যাভারেজ এনার্জি, সেখান থেকে ট্রানজিশন স্টেটের এনার্জির যে ডিফারেন্স, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। এখানে কোনটা হবে, এখানে কিন্তু এই এনার্জিটা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে ব্যারিয়ারের এই এনার্জিটা দেখতে হবে। ঠিক আছে, এইবার হোয়াট দিস অ্যাক্টিভেশন এনার্জি ডু, ইট প্রিভেন্টস দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস ফ্রম ক্রসিং দ্য ব্যারিয়ার। তাহলে বাধাটা কি করবে, রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে এখানে যেতে অ্যালাউ করবে না, বাধা দেবে। যেতে দেবে না তা না, ইট উইল রেজিস্ট। কারণ কি, এদের যে এনার্জিটা আছে সেটা এর থেকে কম, ফলে এই যে বাধাটা রয়েছে, যে এনার্জি ব্যারিয়ারটা রয়েছে, সেটা প্রিভেন্ট করবে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে এখানে যেতে, ক্রস করতে। কিন্তু মলিকিউলসগুলোর কি রয়েছে, থার্মাল এনার্জি রয়েছে, আর থার্মাল এনার্জির ডিস্ট্রিবিউশন থাকে, কয়েকজনের খুব বেশি এনার্জি হয়ে যায়, কয়েকজনের খুব কম এনার্জি হয়ে যায়। তো যাদের বেশি এনার্জি হবে তারা কি হবে, তারা কিন্তু পেরিয়ে চলে যাবে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে থার্মাল এনার্জি অফ দ্য মলিকিউলস, এইটা টেম্পারেচারের উপর নির্ভরশীল, ইট ডিপেন্ডস অন টেম্পারেচার। তাহলে বিক্রিয়ক অণুগুলোর যে তাপীয় শক্তি, সেটা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, উষ্ণতার উপর নির্ভরশীল। আর একটা রয়েছে সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, যেটা বিক্রিয়ার একটা ক্যারেক্টারিস্টিক। সব বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি সেম হবে না, ডিফারেন্ট রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্ট হবে। তাহলে এ বলবে মলিকিউলগুলোকে যে তোমরা চলো ওপরে ওঠো, ক্রস করো ব্যারিয়ার, আর এ বলবে যাওয়া হবে না। তাহলে এই যে বাধা রয়েছে এবং বাধাকে অতিক্রম করার শক্তি রয়েছে, এই দ্বন্দ্বের ফলে তৈরি হবে হার। তাহলে রেট originates from the tussle between thermal energy of the molecules and the energy barrier. ঠিক আছে, যেমন যদি খাসির মাংসের দাম না থাকে, ফ্রিতে পাওয়া যায়, তাহলে কি আমার ইনকাম বাড়লে আমার খাসি খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বাড়বে? বাড়বে না। তাহলে কখন আমি ফ্রিকোয়েন্সিটাকে, অর্থাৎ রেট অফ কনজামশন অফ মাটন, সেটা কিভাবে কন্ট্রোলড হবে না, খাসি কিনতে গেলে, খাসির মাংস অর্থাৎ মাটন কিনতে গেলে তার একটা বাধা আছে। বাধাটা হচ্ছে ফিনান্সিয়াল, ইট ইজ কমপ্লিটলি ফিনান্সিয়াল ব্যারিয়ার। 600 টাকা কেজি সহজ ব্যাপার নয়। আবার আমার ইনকাম আছে, তাহলে জিনিসটা কিনতে গেলে একটা বাধা রয়েছে, আর বাধাটাকে অতিক্রম করার জন্য ফিনান্সিয়াল কন্ডিশন রয়েছে। তাহলে ফিনান্সিয়াল ব্যারিয়ার যখন থাকবে আর
যখন তার আর্থিক অবস্থা মাঝারি বা ভালো বা মোটামুটি থাকবে, তখন কি হবে, রেট উইল অ্যাপিয়ার। তখন ঠিক হবে যে আমি সপ্তাহে একদিন খাবো বা 15 দিনে একদিন খাবো, বা একটু কম যদি এনার্জি হয়, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন যদি আর একটু উইক হয়, তাহলে মাসে একদিন খাবো। কিন্তু কখন একদমই রেট ব্যাপারটা আসবে না, যখন খাসির মাংস ফ্রি হয়ে যাবে। তাহলে তখন যদি আমি চাকরি পাই, আমার যদি মাইনে বাড়ে, তাহলে খাসি খাওয়ার হার কি বাড়বে? বাড়বে না। বা যদি এমন হয় খাসির মাংসের দাম 60,000 টাকা কেজি, তাহলেও খাওয়া যাবে না। তাহলে এনার্জি বেরিয়ার আমি ইনফিনিটি করে দিলাম, তখনও রেট ব্যাপারটা থাকবে না। আবার থার্মাল এনার্জি আমি ইনফিনিটি করে দিলাম, যে টাটা আম্বানি কি ভাবে যে আমরা মাংস খেতে পারবো না, প্রচুর দাম। তাহলে দুটোই কি হতে হবে? মাঝারি হতে হবে, কম্পেয়ারেবল হতে হবে। এনার্জি বেরিয়ার মাস্ট বি কম্পেয়ারেবল অ্যান্ড দ্য থার্মাল এনার্জি মাস্ট বি কম্পেয়ারেবল। তখনই হারের জন্ম হয়। এইবার এই কম্পেয়ারেবল ভ্যালুটা রেখে, মাঝারি মডারেট ভ্যালু রেখে যদি এটাকে বাড়ানো হয় থার্মাল এনার্জিটাকে, তাহলে রেট উইল ইনক্রিজ, বেড়ে যাবে, বেশি বেশি মলিকিউল পেরিয়ে চলে যাবে। আবার যদি এনার্জি বেরিয়ারটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আগে যতগুলো যাচ্ছিল তার থেকে এখন কম যাবে, পেরোতে পারবে না। তাহলে এই অ্যাক্টিভেশন এনার্জি এবং থার্মাল এনার্জি কী করে? রেটটাকে কন্ট্রোল করে। তাহলে দিস বেরিয়ার হ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য রেট অফ রিয়াকশন। তাহলে হারের জন্য কি বললাম? বেরিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। এইবার আসি রেট অফ রিয়াকশন ফর আয়নিক কম্পাউন্ডস, অর্থাৎ রেট অফ রিয়াকশন দ্যাট ইনভলভস আয়নিক কম্পাউন্ডস। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি প্রথমে। সে NaCl প্লাস AgNO3 অ্যারো AgCl প্লাস NaNO3। আমি একটা টেস্ট টিউব নিয়েছি, সেই টেস্ট টিউবের মধ্যে জল নিয়েছি, ওয়াটার অ্যাজ দ্য সলভেন্ট, আর তার মধ্যে NaCl দিয়েছি। দেখা যাবে NaClটা সঙ্গে সঙ্গে ডিজলভ করে যায় এবং একটা ট্রান্সপারেন্ট সলিউশন তৈরি হয়। অপর একটি টেস্ট টিউবে আমি AgNO3 নিয়েছি, প্রথমে জল নিয়েছি, তারপর তাতে AgNO3 অ্যাড করেছি, এখানেও একটা ট্রান্সপারেন্ট সলিউশন পেলাম। এবার আমি দুটো সলিউশনকে মিক্স করে দিলাম, একটা বিকারে নিয়ে দুটোকে মিক্স করে দিলাম, বা আমি একটাকে আরেকটার মধ্যে ঢেলে দিতে পারি, সেটাও হবে। হোয়াট উইল বি দ্য অবজারভেশন হেয়ার? দ্যাট AgCl গেটস প্রেসিপিটেটেড ইনস্ট্যান্টেনিয়াসলি, একদম ঝপ করে AgCl এর সাদা পদক্ষেপ পড়ে যায়। সো হোয়াইট PPT অফ AgCl, হোয়াইট PPT of AgCl is observed. তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে? AgCl এর সাদা পদক্ষেপ পড়ে যাচ্ছে, সময় লাগছে না। তাহলে এখানে কি হার ব্যাপারটা রয়েছে? হার হলে কি হবে? আমি দেখব যে আস্তে আস্তে সাদা ভাবটা তৈরি হচ্ছে, তারপর সাদা ভাবটা বাড়লো, বাড়তে বাড়তে ডিপ সাদা হয়ে গেল প্রেসিপিটেটটা, তারপর সেটা আস্তে আস্তে নিচে থিতিয়ে যাচ্ছে। কিন্তু এখানে মেশানো মাত্রই দেখবো ঝপ করে কি হয়ে যাচ্ছে? প্রেসিপিটেট পড়ে গেল। সো দ্য রেট ইজ ভেরি ফাস্ট। সো দ্য রেট ইজ ভেরি ফাস্ট। এটা কেন হলো একটু বুঝে নিই। যখন আমি NaCl কে জলে দিলাম, আমরা এটা 6 নম্বর পয়েন্টে দেখে নিয়েছি যে NaCl এর ক্ষেত্রে কি হচ্ছে। এখন আমি যোগ করিনি। NaCl এর ক্ষেত্রে ΔH সলভেশন is greater than the lattice energy required or the lattice energy of NaCl। তাহলে NaCl এর ল্যাটিসটাকে ভাঙতে যে শক্তি লাগে সেটা U, আর NaCl এর আয়নগুলো জলে গুললে যে পরিমাণ শক্তি বেরিয়ে আসে সেটা হচ্ছে ΔH হাইড্রেশন। So the energy that is being released by the ions of the salt
when it is solvated in a particular solvent is the Delitzsch solvation, and if the solvent is water then it can be referred as enthalpy of hydration, and the energy that will be required to break the crystal lattice is the lattice energy. So in this case the Delitzsch solvation is greater than the lattice energy. So what will happen? NaCl will be soluble in water. তাহলে NaCl কে কে ভাঙলো? জল ভেঙে দিল। Na প্লাস সলভেটেড, Cl মাইনাস সলভেটেড। এই AQ মানে হচ্ছে অ্যাকুয়া, অর্থাৎ জল একে ঘিরে নিয়েছে। আমি যদি জলকে এভাবে রিপ্রেজেন্ট করি, যেটা আমি আগের পয়েন্টে বলছিলাম, তাহলে Cl কে কে ঘিরে নেবে? টার্মিনালগুলো ঘিরবে। কেন না? টার্মিনালগুলোতে ডেল প্লাস আছে জলের, আর এই অ্যাঙ্গেলটাতে কে আছে? ডেল মাইনাস আছে। তাহলে একে কে ঘিরবে? একে অ্যাঙ্গেল ঘিরবে। তাহলে ক্রিস্টালের যে ল্যাটিস, সেটাকে ভাঙতে যে শক্তিটা লাগলো সেটা ইউ, আর এটা জলে গুললে যে শক্তিটা বেরিয়ে আসবে সেটা ডেলিটজ সলভেশন। এই সিস্টেমের ক্ষেত্রে ডেলিটজ সলভেশনটা এর থেকে বেশি, ফলে ভেঙেও কিছুটা শক্তি প্রকৃতি পেল। সো দিস প্রসেস উইল অকার। তাহলে কি হচ্ছে? NaCl পুরোপুরি সলিউবল হয়ে যাচ্ছে, Na প্লাস Cl মাইনাস আলাদা হয়ে গেল। AgNO3 এর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটল। তাহলে Ag প্লাস হাইড্রেটেড, NO3 মাইনাস হাইড্রেটেড। এবার একটা রিয়াকশনে যে আমি বলছিলাম যে দেয়ার ইজ আ এনার্জি ব্যারিয়ার, সো হোয়ার ফ্রম দিস ব্যারিয়ার ইজ অরিজিনেটিং? এই বাধাটা আসছে কোথা থেকে? খাসির মাংস কিনতে গেলে বাধাটা হচ্ছে পয়সা, টাকা ছাড়া দেবে না। একটা বিক্রিয়াতে বাধাটা আসছে কোথা থেকে? তাহলে বিক্রিয়াটাতে বাধা আসার কারণ, যদি আমি একটা সিম্পল বিক্রিয়া নিয়ে এরকম যে A বন্ড B ইজ রিয়াক্টিং উইথ C, দিয়ে আমি প্রোডাক্ট পাবো A প্লাস B বন্ড C। তাহলে কি হচ্ছে এখানে? এই বন্ডটা ভেঙে যাচ্ছে আর এই বন্ডটা তৈরি হচ্ছে। এই বন্ডটা ভেঙে A বেরিয়ে চলে এলো আর B আর C তৈরি হলো। তাহলে in this reaction we have to break the bond AB, and what is the output? We are getting the bond BC. তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটাতে এই বন্ডটা ভাঙছে B, আর এই বন্ডটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এর মধ্যে দুজনেরই ইনফরমেশনটা থাকবে, অর্থাৎ এই বন্ডটা আস্তে আস্তে ভাঙছে সেটা ডট ডট ডট, আর এই বন্ডটা তৈরি হচ্ছে সেটা ডট 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 দেখানো হলো। এই ট্রানজিশন সম্পর্কে বিশদে আলোচনা আছে কেমিক্যাল কাইনেটিক্স প্লেলিস্টে। তাহলে এই যে প্রথমে বন্ডটাকে ভাঙতে হবে, না হলে তো সি আসবে না। এই বন্ডটাকে ভাঙতে গিয়েই এনার্জি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তারপর যখন বন্ডটা ভেঙে আমি রেডি করে দিলাম, সিকে আসার ব্যবস্থা করে দিলাম, তখন এনার্জি আমি পাবো। অর্থাৎ এটাকে ভাঙতে গিয়ে এনার্জি দিতে হলো, আর যখন এটা তৈরি হলো তখন এনার্জি আমি পেলাম। সো দ্য এনার্জি ব্যারিয়ার in case of a chemical reaction is originating due to the requirement of breaking of bonds. So chemical reaction is nothing but bond breaking followed by bond making. So you have to break the bond first and then you will get another bond, that is the reaction. তাহলে বন্ড আগে ভাঙতে হবে, তারপর আমি একটা বন্ধন পাবো। এর জন্য এনার্জি আমাকে দিতে হবে, তারপর আমি এনার্জি ফেরত পাবো। যদি বেশি দিয়ে কম পাই তাহলে সেটা হবে তাপ শোষী, যদি কম দিয়ে বেশি পাই তাহলে সেটা হবে তাপ মোচী, এন্ডো এক্সো, কিন্তু দিতে আমাকে হবেই। এখন এখানে কি হলো, এই যে NaCl এর মাঝে যে বন্ডটা ছিল আয়নিক বন্ড, সেটা কে ভেঙে দিয়েছে? জল ভেঙে দিয়েছে। AgNO3 এর মাঝে যে আয়নিক বন্ডটা ছিল সেটা কে ভেঙে দিয়েছে? জল ভেঙে দিয়েছে। এইবার যদি এদের দুজনকে আমি মেশাই, হোয়াট উইল হ্যাপেন? দেখা হলেই বিক্রিয়া হবে, আর বন্ড ভাঙার প্রয়োজন নেই, তো ও তো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। এইবার কি হবে? Ag প্লাস আর Cl মাইনাস হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে Ag প্লাস আর Cl মাইনাস যখন মিশিয়ে দেবো, তখন ঘুরতে ঘুরতে এসে যখনই দেখা হবে এই দুজনের, ঝপ করে প্রেসিপিটেট পড়ে যাবে এটা।
কারণ এটা জলে গলে না। কেন জলে গলে না? কারণ এখানে এর উল্টোটা হয়। AgCl এর ক্ষেত্রে ΔH সলভেশন লেস দ্যান ইউ, অর্থাৎ AgCl এর ক্রিস্টালটা ভাঙতে যে শক্তি লাগে সেটা AgCl কে গুলে আসে না। ঠিক আছে, সেজন্য এ জলে দ্রবীভূত হয় না। ইট উইল প্রেসিপিটেট আউট ফ্রম দ্য সলিউশন। প্লাস এরা কি করবে, এরা জলে খেলা করবে, অ্যাকুয়া। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়ালটা কেমন? যেহেতু জল বন্ডটা ভেঙে রেখেছে, তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়ালটা এরকম নয়। এর ক্ষেত্রে পোটেনশিয়ালটা হচ্ছে এরকম। এই পাহাড়টা কে ভেঙে রেখেছে? পাহাড়টাকে কে কেটে উড়িয়ে দিয়েছে? জল। তাহলে আর পাহাড় পেরোতে হচ্ছে না। এবার আমি একটা সামান্য একটা পাহাড় করেছি, ছোট্ট একটা, একটু এদিক ওদিক হবে কারণ আমার প্যারাল্যাক্স এরর হচ্ছে। ঠিক আছে, তোরা পড়েছিস 9-10-এ প্যারাল্যাক্স এরর কী জিনিস। আমি ভাবছি এটা সোজা, কিন্তু আসলে বাঁকা, ওই দিক থেকে দেখলে বাঁকা লাগবে। এটা 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 সোজা আঁকতে হবে। হ্যাঁ, একটুখানি পাহাড় থাকে। সেটা কেন? সেটা এই Na আর Cl এর বন্ড ভাঙার জন্য না। যখন Ag আর Cl মাইনাস, Ag প্লাস আর Cl মাইনাস মিলে প্রেসিপিটেট পড়বে, তখন কিন্তু Cl মাইনাসের এই জলগুলোকে ছাড়াতে হবে, আর Ag প্লাস যে হাইড্রেটেড হয়ে আছে সেই জলগুলোকেও ছাড়াতে হবে। তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, সেইগুলোকে ছাড়ানোর জন্য যে এনার্জি দিতে হয়, দ্যাট ইজ দিস এনার্জি। কিন্তু সেটা এই ল্যাটিস এনার্জির মতো শক্তিশালী নয়, বা এমনি কোভ্যালেন্ট বন্ডের মতো শক্তিশালী নয়, ফলে সেখানে খুব বেশি এনার্জি দিতে হচ্ছে না, এবং থার্মাল এনার্জি প্রেজেন্ট ইন দ্য সিস্টেম ইজ সাফিসিয়েন্ট এনাফ টু ব্রেক দোজ বন্ডস ইজিলি। ফলে কি হলো, আমি যেই মিশিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এরা কি করলো, এরকম করে গড়িয়ে পড়ে গেল। সো কোনো বাধা নেই, সো রিয়াকশন উইল বি ভেরি ফাস্ট। তাই ঝপ করে সাদা পদক্ষেপ পড়ে যাচ্ছে, কোনো সময় লাগছে না, আমাকে অপেক্ষা করতে হচ্ছে না। আমি যদি খাতা পেন নিয়ে বসি যে আই উইল রেকর্ড দ্য রেট অফ রিয়াকশন, যে টাইম 0-তে কত হলো, টাইম 5 মিনিটসে কত হলো, টাইম 10 মিনিটসে কত হলো, দেখি, ও বাবা মেশাবো আর ঝপ করে বেশি পড়ে যাবে, আমাকে সময়ই দেবে না। তাহলে এই ধরনের রিয়াকশনের ডাটা রেকর্ড করা যায় না। তাহলে কি সমস্ত আয়নিক রিয়াকশনই কি ফাস্ট? এবার যদি প্রশ্ন করা হয় এরকম, না, বেশিরভাগই ফাস্ট, বাট অল আর নট। একটা এক্সাম্পল দিই। আমরা একটু বড় হলে এক ধরনের যৌগ শিখব যাকে বলে কমপ্লেক্স সল্ট বা কমপ্লেক্স কম্পাউন্ড। খুব ভয়ঙ্কর কিছু নয়, এটা হচ্ছে কোবাল্ট, এটা অ্যামোনিয়া, এটা ব্রোমাইড, এটা সালফেট। এখানে 3+ আছে, এগুলো সব 0, এখানে -1 আছে, এখানে -2 আছে। তাহলে একটা কোবাল্ট সে 5টা অ্যামোনিয়াকে ধরেছে আর একটা ব্রোমিনকে ধরেছে, ব্রোমাইডকে ধরেছে, দিয়ে এরকম থার্ড ব্র্যাকেট অঞ্চল করা হয়েছে কেন? না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স জোন, এটা কোঅর্ডিনেট স্ফিয়ার। এটা কি, এটা আমরা বড় হলে বুঝবো। অর্থাৎ এই অংশটা সাইলেন্ট থাকে রিয়াকশনে। আমি যদি জলে এই যৌগটাকে মেশাই, দিয়ে বলি ব্রোমিন ভায়া আছো বাড়ি, সাড়া দেবে না। অ্যামোনিয়াকে যদি ডাকি, কিভাবে ডাকবো? এমনি ডাকবো কি না, আমি কিছু একটা কেমিক্যাল যোগ করব বাইরে থেকে, যেটা এমনিতে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, দিয়ে কোনো একটা কালার চেঞ্জ হয় বা কোনো একটা স্মেল আসে, সেটা দিয়ে দেখবো যে কোনো রেসপন্স আসছে না, তার মানে এরা সাইলেন্ট হয়ে আছে। অর্থাৎ কোবাল্ট সাইলেন্ট, অ্যামোনিয়া সাইলেন্ট, ব্রোমাইড সাইলেন্ট, দেন ইট উইল বি কল্ড অ্যাজ দ্য কমপ্লেক্স জোন। কিন্তু একে পাবো, অর্থাৎ এর থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। আর টোটাল কি দেখছি, যে এটা 3+, এগুলো 0, এটা একটা মাইনাস, এটা দুটো মাইনাস, তাহলে চার্জ ইজ বিং ব্যালেন্সড। এইবার এতে আমি একবার BaCl2 দিলাম, আর একবার দিলাম কি OH-, অর্থাৎ NaOH বা KOH এর জলীয় দ্রবণ। এখানে কি হচ্ছে, ঝপ করে সাদা পদক্ষেপ পড়ে যাচ্ছে বেরিয়াম সালফেটের। কেন? না,
সালফেটটা কোথায় আছে? ও তো বাইরে আছে। আর বেরিয়াম 2 প্লাস, বেরিয়াম 2 প্লাস আর ক্লোরাইড হচ্ছে -1, দুটো ক্লোরাইডে দুটো মাইনাস, একটা বেরিয়াম দুটো প্লাস। তাহলে এই বেরিয়াম 2 প্লাস সালফেটের সঙ্গে কম্বাইন হয়ে বেরিয়াম সালফেটের অদক্ষেপ পড়ে গেল একদম ইনস্ট্যান্টলি, ঝপ করে প্রেসিপিটেট পড়ে গেল। কারণ এ তো অ্যাভেলেবেল, জলে দেওয়া মাত্র এটা একটা ইউনিট হয়ে খুলে যায়, এটা একটা ইউনিট হয়ে খুলে যায়। কেন না? এনথালপি অফ হাইড্রেশন অর্থাৎ সলভেশন এনার্জি এই ল্যাটিস এনার্জি থেকে বেশি, সেজন্য এটা খুলে যায়। কিন্তু এ খোলে না, কারণ এটা কমপ্লেক্স জোন। আর কি পড়ে থাকবে? প্লাস, বাকিটা পুরোটাই পড়ে থাকবে। কি হলো? Ba2 প্লাস সালফেটকে নিয়ে অদক্ষেপ পড়ে গেছে, তাহলে এই Cl2টা এখানে থাকবে। তাহলে এখন A3 প্লাস, এ একটা মাইনাস আর এই -1 দুটো আছে, তাহলে এখানে তিনটে মাইনাস, তিনটে প্লাস 0, তাহলে এখানে হোয়াইট পিপিটি পড়ে গেল ফার্স্ট। কিন্তু যদি OH মাইনাস দিই দেন স্লো রিয়াকশন অকার্স। কেন না? এই OH মাইনাস কাকে বের করবে? একে বের করবে, এবং কোবাল্টের সাথে কোভ্যালেন্ট বন্ড করে থাকে, যেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এটা আমি এখনো আসিনি, কিছুদিনের মধ্যেই পড়াবো। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ই, অর্থাৎ এ একটা ইলেকট্রন রেখেছে, বি একটা ইলেকট্রন রেখেছে, এই দুটো দুজনেরই হলো, দিস ইজ কোভ্যালেন্ট বন্ড। আর যদি এমন হয় যে এ এক জোড়া ইলেকট্রন রেখেছে, বি একটাও রাখেনি, কিন্তু এই দুটো দুজনেরই হলো, তাহলে সেটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ এক জোড়া ইলেকট্রনকে যদি দুজন শেয়ার করে তাহলে সেটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু দুজনে যদি সমান কন্ট্রিবিউশন থাকে দেন ইট ইজ কোভ্যালেন্ট বন্ড। আর যদি একজনের কন্ট্রিবিউশন থাকে ফুল আর একজনের নীল কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ কোবাল্ট এখানে কিছু দেয়নি, ব্রোমাইড এক জোড়া ইলেকট্রন দিয়েছে, তো সেটার একটা কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। তো সেই অসমযোজী বন্ধনটাকে ভাঙবে, অর্থাৎ দ্যাট ইজ নো মোর আয়নিক বন্ড। এমন নয় যে জলে দিলে Br মাইনাসটা খুলে ঘুরে বেড়ায়, সেটা একদম কোবাল্টের সাথে এইভাবে বন্ড করে আছে। এই বন্ডটাকে ভাঙতে হবে। তখন ভাঙা মানেই কি? ভাঙা মানে বেরিয়ার ক্রস করতে হবে। এখানে এই দুজনের মধ্যে বন্ডিংটা ছিল আয়নিক বন্ড, এটা জল ভেঙে রেখেছিল, ঠিক আছে? তার ফলে এটা ফার্স্ট রিয়াকশন। কিন্তু এখানে এটা কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ আসলে কিন্তু চলে যাচ্ছে ওই সেক্টরে, কিন্তু ওভারঅল কম্পাউন্ডটা আয়নিক কম্পাউন্ড। সেই জন্য আয়নিক কম্পাউন্ড দেখেই যেন চোখ বন্ধ করে বলে দিলে হবে না যে দ্য রেট ইজ অলওয়েজ ফার্স্ট। দেখতে হবে কোন জায়গাটাতে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়া যদি হয় তাহলে সেটা ওই পোর্শনে চলে গেল, কোভ্যালেন্ট কম্পাউন্ডের সেকশনে চলে গেল। তাহলে ওই বন্ডটাকে ভাঙতে কিন্তু আমাকে এখন বেরিয়ার ক্রস করতে হবে, সো ইট ইজ স্লো। তাহলে বিক্রিয়াটা হয় কি সেটা একটু দেখে নিই। রিপ্লেস করে, OH মাইনাস ঢুকলো, Br মাইনাসকে বার করে দিল। তাহলে এখানে কি হবে? OH ঢুকে যাবে, Br -1 ছিল, এখানে -1 থাকবে, এটা 3 প্লাস যেমন ছিল থাকবে, বাইরে সালফেট যেমন ছিল থাকবে, OH মাইনাস ঢুকেছে, Br মাইনাসকে বাইরে বার করে দিয়েছে। সো ইট ইজ আ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ একজন ঢুকে আরেকজনকে বার করে দিল, তাহলে এটা প্রতিস্থাপন, একটা নিউক্লিওফাইল এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু ইট ইজ নট ভেরি ভেরি ফাস্ট, ইট ইজ হ্যাভিং আ মডারেট রেট। বোঝা গেছে? তাহলে জেনারেলি রিয়াকশনস ইনভলভিং আয়নিক কম্পাউন্ডস আর ফাস্ট। তার কারণটা হচ্ছে যে এখানে এই মাঝের বেরিয়ারটাকে কি হয়, জল উড়িয়ে দেয়, দিয়ে ও কি হয়, সামান্য একটা বেরিয়ার থাকে, দিয়ে একদম এরকম করে খালে পড়ে যায়, তাই এত ফাস্ট। এবার কোভ্যালেন্ট কম্পাউন্ডে আসি, অলরেডি আলোচনা হয়ে গেছে। আমরা CH3Br নিলাম, সেখানে অ্যাকুয়াস NaOH দিলাম, তাহলে OH মাইনাস এখানে অ্যাটাক করবে, Br মাইনাস বেরিয়ে যাবে, তাহলে এটা হবে CH3OH প্লাস Br মাইনাস। এবার এখানে Na প্লাস ছিল OH মাইনাসের পাশে, এখানে Na প্লাস থাকবে, এখানে যদি K প্লাস থাকে এখানে K প্লাস থাকবে। তাহলে কি হলো, এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ছিল বিটুইন কার্বন অ্যান্ড ব্রোমিন, OH মাইনাস এখানে অ্যাটাক করলো, ব্রোমিনকে বার করে দিল ব্রোমাইড হিসেবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু
এরকম একটা পাহাড় দিয়ে যাবে। সো দিজ আর দ্য রিয়াক্ট্যান্টস। এখানে ট্রানজিশন স্টেট বা ইন্টারমিডিয়েট থাকবে। এই রিয়াকশানে ট্রানজিশন স্টেট হয়, ইন্টারমিডিয়েট হয় না, এগুলো পরে আস্তে আস্তে বড় হলে বোঝা যাবে। আর এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। এখানে কি, এখানে হচ্ছে দিজ আর হ্যাভিং জেনারেলি মডারেট রেটস, অর্থাৎ এখানে কিন্তু ভেরি ফাস্ট নয়। এইবার একটা জিনিস, যে কিছু কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে যারা কিন্তু ফাস্ট রিয়াকশন দেয়। যেমন আমি যদি HCl নিই, তাহলে সেখানে জল দিলে কি হবে? জল এটাকে ভেঙে রেখে দেবে। এখানে ল্যাটিস এনার্জির ব্যাপার নেই, কারণ এটা হচ্ছে যে ল্যাটিস, এখানে ল্যাটিস হয়ে থাকে না, সলিড স্টেটে থাকে না। এটা স্ট্রং অ্যাসিড, জলে 100% বিয়োজিত হয়, তাহলে তো ভেঙেই রইল, জল এই বন্ডটাকে ভেঙেই রেখে দিয়েছে আগে থেকে। এইবার যদি এখানে AgNO3 দিই তাহলে কি হবে? তাহলে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়ে যাবে র্যাপিডলি, ফাস্ট। আর পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে NO3-, ওখানে পড়ে থাকবে H3O+। বোঝা গেছে? তাহলে কি হলো, জেনারেলি অল কোভ্যালেন্ট কম্পাউন্ডস shows reactions that are having moderate rates but some are fast। এবার একটা কাজ করা যায়, এনজাইম দিয়ে বা ক্যাটালিস্ট দিয়ে বিক্রিয়ার রেটকে বাড়ানো যায়, কিন্তু এমন নয় যে সেটা ভেরি ভেরি ফাস্ট হয়ে যাবে। ক্যাটালিস্টের কাজ কি, আমরা সেটা ডিটেলসে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে পড়ব। ক্যাটালিস্ট কি করে, পাহাড়টাকে নামিয়ে দেয়। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে এইখানে যে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলো আছে তাদের এই পাহাড়টা পেরোনো কঠিন না এই পাহাড়টা পেরোনো কঠিন? অবশ্যই এটা সোজা, less difficult to cross this barrier. So catalyst is playing the role of reducing the energy barrier, so the reactant molecules will be able to cross this low barrier with a greater rate. So in this way catalyst accelerates the rate of a reaction that involves generally covalent compounds. তাহলে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে আয়নিক কম্পাউন্ড যে রিয়াকশনগুলো ইনভলভ হয়, রিয়াকশনগুলো এক্সিবিট করে, তাতে রেটগুলো হচ্ছে সাধারণত ফাস্ট, ভেরি ফাস্ট, অনলি সাম আর স্লো। আর এখানে হচ্ছে সাধারণত মডারেট রেটস অ্যান্ড সাম আর ফাস্ট। এবং যাদের মডারেট রেট বা স্লো রেট তাদেরকে বাড়ানো যায় উইথ দ্য হেল্প অফ ক্যাটালিস্ট।